সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। সাহিত্যপ্রেমী বন্ধুদের জন্য নানা স্বাদের গল্প ও উপন্যাস নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আজ পড়ব সুচিত্রা ভট্টাচার্যের প্রেমের গল্প 50-50। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের লাইক শেয়ার এবং কমেন্ট আমাকে নতুন নতুন গল্প শোনাতে উৎসাহিত করে। দুপুরবেলা অফিসে বসে একটা ক্লেম নিয়ে নাড়াঘাটা করছি। হঠাৎ অয়নের ফোন। এই রাতুল, কি করছিস? সামান্য অবাকই হলাম। অয়ন তো অফিসে বড় একটা ফোন করে না। ওর ফোনাফোনির সময় তো রাত 10টার পর, বাড়ি টু বাড়ি। হলো কি আজ? হালকাভাবেই বললাম, অফিসে লোকে যা করে কাজ। খুব বিজি? তা আছি একটু। কেন রে? চট করে গড়িয়াহাটে চলে আসতে পারবি? অয়নের স্বর উত্তেজিত শোনালো। এই ধর ঘন্টাখানেকের মধ্যে। কি ব্যাপার? বিয়ে করছি আজই, তোকে সাক্ষী দিতে হবে। কি কি করছিস? বিয়ে, শাদি, আই মিন ম্যারেজ, রেজিস্ট্রি করে। রেজিস্ট্রি কেন? নীলাঞ্জনার সঙ্গে তো তোর। নীলাঞ্জনা নয়, সমৃতা। চলে আয় চটপট। রেজিস্ট্রারকে বলেছি 4:30-র মধ্যে পৌঁছবো। বাই দ্য বাই, ঈশিতাকেও আসতে বল। বিস্ময়ের ধাক্কাটা সামলানোর চেষ্টা করলাম। ঈশিতাকে এখন কোথায় পাবো? দেখ না চেষ্টা করে, ওকেও ট্যাক্সিতে তুলে আন, আমি ভাড়া দিয়ে দেব। ভাড়াটা ফ্যাক্টর নয়, দেখি। দেরি করিস না প্লিজ, আমরা গড়িয়াহাট মোড়ে ওয়েট করছি। বলেই ফোন রেখে দিয়েছে অয়ন। ধন্দ মাখা মুখে বসে রইলাম একটুক্ষণ। কেসটা কি হলো? অয়নের সঙ্গে না সমৃতার কাটাকুটি হয়ে গিয়েছিল। নন্দন চত্বরে বিশ্রী ঝগড়া হলো দুজনের, মুখ দেখা দেখি বন্ধ। অয়ন সমৃতার নাম শুনলে দাঁত কিরমির করে। সমৃতার সামনে অয়নের কথা তুললে নাকের পাটা ফুলতে থাকে সমৃতার। তারপর অয়নই নিজে থেকে গত মাসে জানালো বাড়িতে ওর জন্য পাত্রী ঠিক করেছে। মেয়েটার নাম নীলাঞ্জনা। অয়নের নাকি খুব পছন্দও হয়েছে নীলাঞ্জনাকে। অঘ্রাণে না ফাল্গুনে কবে বিয়ে হবে তাই নাকি কথাও চলছে দুবাড়িতে। এর মধ্যে সমৃতা আবার পিকচারে এলো কোত্থেকে। ঈশিতাকে ফোন করব কি করব না মনে মনে ভাবলাম একটু। আগে নিউজ পেপারে ফ্রিল্যান্সিং করতো ঈশিতা। আমাদের বিয়েটা হয়ে যাওয়ার পরই একটা বাংলা টিভি চ্যানেলে কাজ জুটিয়ে ফেলেছে। এখন সে সর্বক্ষণ বাইক দিয়ে বেড়ায়। এই টালায় থাকে তো এই টালিগঞ্জ। ফুল ফ্লেজেড গেছো দিদি। ঠিক এই মুহূর্তে ঈশিতা যে কোথায় ধরা অবশ্য কঠিন নয়। ঈশিতার ব্যাগে মোবাইল আছে, কিন্তু কাজ ছেড়ে সে এখন আসতে পারবে কি? আবার এমন একটা ইন্টারেস্টিং ঘটনার খবর না জানালেও তো চটে যাবে। দোনমোনা করে লাগালাম। এই, তুমি এখন কোন মুলুকে? ট্যাংরায়। ঈশিতার স্বর যথারীতি ব্যস্ত। ট্যানারি মালিকদের ইন্টারভিউ নিচ্ছি। দারুণ দারুণ সব নিউজ। যা দুর্দান্ত স্টোরি হবে না? এদিকে যে আর একটা স্টোরি তৈরি হতে চলেছে। অয়ন আজ বিয়ে করছে। তাই? বলো কি? গেস করো তো পাত্রীকে। 2-1 সেকেন্ড থমকে থেকে ঈশিতা বলল, কে? সমৃতা? হায় বাস, কি করে বুঝলে? স্ট্রেঞ্জ কিছু না হলে তুমি প্রশ্নটা করতে। তা সেই নীলাঞ্জনা কোথায় গেল? ভোগে, আমি তো মাথা মুন্ডু কিছু বুঝছি না। এই তো সেদিনও নীলাঞ্জনাকে নিয়ে ডিনার করতে গিয়েছিল। আমাকেও তো বলছিল নীলাঞ্জনার বাবার সঙ্গে সামনের শনিবার বেরোবে শুটের মাপ দিতে। কি যে করে পাগলটা। যাকে যাক, পুরনো প্রেমটা তাহলে রিভাইভ করলো। তুমি আসতে পারবে? তোমাকে যেতে বলেছে। কখন? 4টে, গড়িয়াহাট। 4টে? আচ্ছা দেখি। আমার অবশ্য 10-15 মিনিটের মধ্যে প্যাক আপ হয়ে যাবে, তবে একবার অফিসে ফেরার দরকার ছিল। ঠিক আছে, প্রসন্দাকে বলে ম্যানেজ করছি।
ফোন নামিয়ে ঝটপট হেস্তনেস্ত করে ফেললাম ক্লেমটার। চিকিৎসা খরচের বিল ভাউচার তো মোটামুটি ঠিকই আছে, ফেভারেবল নোট দিয়ে দেওয়াই যায়। একটাই যা ঝামেলা, 5 বছরের ইন্স্যুরেন্সে ভদ্রলোকের এটা 4th ক্লেম। মুরুগ্গে যাক, সেটাও নয় লিখে দিই নোটে। এরপর হুড়কো দিতে হলো ম্যানেজার দিক। ফাইল যথাস্থানে পাঠিয়ে বেরিয়ে পড়লাম অফিস থেকে। নেব কি নেব না করতে করতে ট্যাক্সিও নিয়েছি একটা। অয়ন কেতা মেরে ভাড়া দেবে বলল বটে, তবে আদৌ কি ঠেকাবে বলা মুশকিল। যা বিটকেল রকমের হিসেবই। একবার আমরা 5 জন মিলে ধাবায় খেতে গিয়েছিলাম। সমৃতা ঈশিতাও ছিল। বিল হলো 237। সমৃতার পয়সা তো দিলই না অয়ন। বিল খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিজে রুটি তরকা 27 টাকা গুনে বার করে দিল। কাউমাও করছিল প্রতিম। তাকে অয়নের সাফ জবাব, যে যার নিজেরটা দাও, তোমরা পরোটা কাবাব খেয়েছো, তোমাদের বেশি ধসবে। আজ যদি ব্যাটা ট্যাক্সি ভাড়া অফারও করে, ঈশিতা আলাদা যাচ্ছে তো নির্ঘাত অর্ধেক দেবে। আমার আগে গড়িয়াহাট মোড়ে পৌঁছে গেছে ঈশিতা। অয়ন আর সমৃতাও অপেক্ষা করছিল। সমৃতা শাড়ি পরেছে আজ, অয়ন চোস্ত পাঞ্জাবি। দারুণ কাজ পাঞ্জাবিটায়, নতুন। কাঁধে একটা ঝোলা ব্যাগও আছে অয়নের। বিয়ের ড্রেস এক্ষুনি কিনে প্যান্ট শার্ট ঝোলায় চালান করেছে নাকি? অয়ন সব পারে। আমাকে দেখে অয়ন তড়িঘড়ি এগিয়ে এলো, ট্যাক্সি মিটারের দিকে তাকালোই না। নিচু গলায় বলল, এই আজ কিন্তু একদম নীলাঞ্জনার নাম তুলিস না। চোখ শুরু করে বললাম, ব্যাপার কি রে, তোরা আবার মিলে গেলি যে বড়? ওসব নীলাঞ্জনা ফিলাঞ্জনা চলে না। একটা কোল্ড ড্রিঙ্কস কিনলেও ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকে কখন আমি পার্স থেকে টাকা বার করি। শুধু এই কারণে নীলাঞ্জনা আউট? তা নয়, সমৃতাও ফোন করে খুব কান্নাকাটি করছিল, আমায় ছাড়া ও থাকতে পারবে না। আমিও ভেবে দেখলাম, সমৃতার সঙ্গে আমি মোট 146 দিন ঘুরেছি। আমাদের পরিচয়ও পাক্কা 5 বছর 7 মাসের। তুলনায় নীলাঞ্জনা তো নাথিং। ন্যাচারালি আমার ওপর সমৃতারই বেশি রাইট। তোর বাড়িতে জানে? রাত্রিরে জেনে যাবে। বাবা মানলেও মানতে পারে, মা নো চান্স। আফটার অল মার পছন্দের পাত্রীকে ডিচ করলাম। তাহলে তো খুব অশান্তি হবে বাড়িতে। হলে হবে, সামনের মাসের মধ্যে একটা ফ্ল্যাট দেখে নেব, তারপর টাটা করে বেরিয়ে আসব। ঈশিতা দূর থেকে চেঁচাচ্ছে, এই তোমরা ওখানে কি গুজগুজ করছো, এসো চলো। বললাম, দাঁড়াও, আগে দুটো মালা কিনে আনি, অয়ন সমৃতার বিয়ে বলে কথা। বিয়েটা নির্বিঘ্নেই চুকে গেল। ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে আগে থেকে নোটিশ দেওয়া ছিল না। ম্যারেজ রেজিস্ট্রারটি এক বয়স্কা অবিবাহিতা মহিলা। তিনি একটু গাঁইগুঁই করছিলেন। সবাই মিলে পটানো গেল তাকে। খরচাপাতি কিঞ্চিত বেশি হলো, এই যা। পুরো টাকাটা অবশ্য অয়নই দিল আজ। সমৃতার সঙ্গে 50 করল না। বিয়ের দিন সব ছেলেই বুঝি একটু বেশি উদার হয়ে যায়। আমি তো ফুলসজ্জার দিন প্ল্যাটিনামের ওপর হিরে বসানো আংটি দিয়েছিলাম ঈশিতাকে, নিজের পয়সায়। আইন গাঁটছড়ার সাক্ষী থাকতে সমৃতার দিদি জামাইবাবুও এসেছিল রেজিস্ট্রি অফিসে। সমৃতাও এখনো খবরটা বাড়িতে জানায়নি। সম্ভবত না আঁচানো পর্যন্ত অয়নকে বিশ্বাস নেই, তাই বার্তাটা পারমিতা দিয়ে আর শৈবালদাই আজ বয়ে নিয়ে যাবে বাড়িতে। মালা দুখানা ঝোলায় ভরে দলবল মিলে সোজা পার্ক স্ট্রিট। দামি রেস্তোরাঁয় জব্বর ট্রিট দিল অয়ন। শৈবালদা বিল মেটাতে চাইল, কিন্তু অয়ন তাতে রাজি নয়। অন্তত একটি দিন সে বুঝি সব কৃপণতার ঊর্ধ্বে উঠতে চায়। দেখে বেশ লাগছিল। চেনা অয়ন আজ যেন একেবারে অন্যরকম। হিসেবি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের খোলস ঝেড়ে ফেলেছে। ঠোঁটে লাজুক লাজুক হাসি। কারণে অকারণে আঙুল ছুঁচ্ছে সমৃতার। আচমকা হেসে উঠছে পিলে চমকানো নাদে। অয়ন অসম্ভব রূপবান। তার তুলনায় সমৃতা নিতান্তই সাদামাটা। সেই কারণে একটু যেন কমপ্লেক্স আছে সমৃতার। সেই সমৃতাও
আজ বিয়ের সোনার কাঠির ছোঁয়ায় ভারী অপরূপা এক রাজকন্যা এখন। নতুন কনের মতো চোরা চোখে দেখছে অয়নকে। তুচ্ছ রসিকতাতেই লাল আভা ফুটছে তার গালে। কে বলবে কমাস আগে এই অয়ন সমৃতায় প্রকাশ্যে চুলোচুলি করেছিল, প্রতিজ্ঞা করেছিল এ জীবনে কেউ কারুর মুখ দেখবে না। বাড়ি এসে ঈশিতাকে বললাম, অয়ন সমৃতা কিন্তু জোর সারপ্রাইজ দিল। ঈশিতা বলল, সত্যি আমি ভাবতেই পারিনি সমৃতা গলবে। সমৃতা কোথায়, গলল তো অয়ন। সমৃতা তো আগেই ভেঙে গেছিল, অয়নকে ফোন করে রোজ কান্নাকাটি করত। কে তোমায় বললো এ কথা? অয়ন? ঈশিতা মুচকি হাসল। বেটা ঢপ দিয়েছে। সমৃতার মুখে আমি ডিটেলে শুনে নিয়েছি। কি শুনেছ? লাস্ট 10 দিন ধরে অয়ন রোজ সকাল বিকেল ফোন করেছে সমৃতাকে। 2 দিন ন্যাশনাল লাইব্রেরির সামনে গিয়ে দাঁড়িয়েছিল সমৃতাকে ধরবে বলে। ও তো রীতিমতো ভয় দেখিয়েছে সমৃতাকে। বলেছে এক্ষুনি বিয়ে না করলে ও সুইসাইড করবে। সমৃতা বলেছিল, দাঁড়াও আগে বাবা মাকে বলি, তুমিও তো একটা ঝঞ্ঝাট পাকিয়ে বসে আছো, বিয়ের দিন পর্যন্ত ফাইনাল, সেটার আগে ফয়সালা করো বাড়িতে। তদ্দনে আমিও আমার পিএইচডির কাজটা একটু এগিয়ে নিই। অয়ন নাকি বাচ্চা ছেলের মতো কেঁদেছে, এক্ষুনি বিয়ে করতে হবে, এক্ষুনি। হতে পারে, এরকমটা করা অয়নের পক্ষেই সম্ভব। ও হলো ভাঙবে তবু চমকাবে না টাইপ, অন্তত বন্ধুদের সামনে। ও যে আদেও সমৃতার প্রেমে পড়েছে এ কথা আমাদের কাছে স্বীকার করতে ওর 1.5 বছর টাইম লেগেছিল। তাও রীতিমতো গোয়েন্দাগিরি করে অন্তত 4 বার ওদের একত্রে ধরে ফেলার পর। তাছাড়া অয়নের মেয়েলিগোটিও যথেষ্ট টনটনে। তবু কেন যেন অয়নেরই পক্ষ নিলাম। ঘাড় বেঁকিয়ে বললাম, সমৃতা সত্যি বলেছে তাই বা ধরে নিচ্ছ কেন? সমৃতাই অয়নের জন্য বেশি ফিরা ছিল, আমি জানি। অয়নও কিছু কম মজনো ছিল না, মনে আছে? সেবার সমৃতার বাড়ির সঙ্গে সিকিম বেড়াতে গেল। 3 দিনেই বিরহে কাতর হয়ে অয়ন ছুটল গ্যাংটক। তারপর লাস্ট 4 মাস পুরো কাট অফ করেও তো ছিল। সে তো সমৃতাও ছিল, ভুলেও অয়নের নাম করতো না। ওদের টাইপটাই বোধহয় এরকম। যা বলেছ, কভি খুশি কভি গম, কিংবা কভি হ্যাঁ তো কভি না। দুজনেই হেসে ফেললাম, তবে প্রার্থনাও করলাম এবার থেকে যেন ওদের খুশির পাল্লাটাই ভারী হয়। বেশ জমিয়েই সংসার পাতল সমৃতা অয়ন। চমৎকার এক ফ্ল্যাট ভাড়া নিল যাদবপুরে, 3 তলার উপর, পূব দক্ষিণ খোলা। অঢেল হাওয়া, অঢেল আলো, অঢেল প্রেম। অয়নের মা মেনে না নিলেও সমৃতার বাড়ি থেকে কণামাত্র আপত্তি হয়নি, বরং তাঁরা একটা ছোটোখাটো অনুষ্ঠানও করে ফেললেন। জম্পেশ করে খেয়েও এলাম আমরা। মেয়ে জামাইকে সমৃতার বাবা মা দিয়েছেনও প্রচুর, গয়না গাটি, খাট, আলমারি থেকে শুরু করে ফ্রিজ, ওয়াশিং মেশিন পর্যন্ত। যৌতুক দিয়েই ফ্ল্যাটটা সাজিয়ে ফেলেছে সমৃতা। ছুটির দিনে আমরা যাই মাঝে মাঝে, দেখে আসি ওদের ঘরকন্না। শুনি অয়নের বাবা নাকি প্রায়ই আসছেন ছেলের বউকে দেখতে। অয়নের মায়েরও নাকি মন গলছে একটু একটু। সমৃতা তার সঙ্গে দেখাও করে এসেছে বার কয়েক। অর্থাৎ সব কিছুই ভালোর দিকে। কিন্তু অয়ন একেবারে সুবোধ বালকটি হয়ে সংসার করবে তা কি হয়? বিয়ের মাস আষ্টেকের মাথাতেই একটি ছন্দপতন। সেদিন অফিস থেকে ফিরে সবে শার্ট প্যান্ট বদলাচ্ছি, দুম করে অয়নের আবির্ভাব। এসেই সোফায় ধপাস, মাথা ঝাঁকাচ্ছে। ধুস, সমৃতাকে বিয়ে করাটা আমার উচিত হয়নি, ব্লান্ডার করে ফেলেছি। থতমত মুখে বললাম, হলোটা কি? ফের ঝগড়া সমৃতার সঙ্গে? ফু, ওই হেডস্ট্রং মেয়ের সঙ্গে আমি ঝগড়া করব? সি ইজ সিম্পলি ইনটলারেবল। কোনো ব্যাপারেই একমত হয় না। সে আর কেন বউই বা হয়, বউদের ধর্মই তো বরকে ডিফাই করা। না রে, তুই ওর টাইপটা বুঝতে পারছিস না।
আমি যদি ডাইনে জ্বলতে বলি ও অবভিয়াসলি বাঁয়ে যাবে এবং ওর ইচ্ছে মতো আমাকেও বাঁয়ে ঘুরতে হবে। বলতে বলতে গড় গড় করে উঠল অয়ন। আমার চিরকাল চিত হয়ে শোয়া অভ্যেস। ওর দাবি আমায় পাশ ফিরে শুতে হবে। কেন না, পাশ চিত হওয়া লোককে দেখলে ওর মনে হয় একটা ডেড বডির পাশে শুয়ে আছে। ও এই প্রবলেম। আমি মুচকি হেসে চোখ টিপলাম। নয় পাশ ফিরেই শুলি, সমৃতার দিকে ফিরে শুতে তোর তো খারাপ লাগার কথা নয়। এ কমাস তো তাই শুয়েছি, মহারানী যা যা বলেছেন সব মেনেছি। কিন্তু কতদিন অ্যাডজাস্ট করবো? কতদিন ভাবতে পারিস? ডিপ ঘুমে রয়েছি, কোতকা মেরে পাশ ফিরিয়ে দেয়। আমার মুখ দেখে অয়ন আরো চটে গেল। ডোন্ট লাফ রাতুল, এটা ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন। একটা মানুষ কোন পোজে ঘুমোবে সেটুকু তার ডিসাইড করার রাইট নেই। পরশু আমি উঠে বেরিয়ে গেছি ঘর থেকে। সারা রাত সোফায় শুয়েছিলাম। হাসিটা জোর করে চেপে বললাম, যথেষ্ট অবজেকশনেবল। সমৃতা একটু আদর করে পাশ ফেরাতে তো পারে। আদর? গা থেকে চাদর কেড়ে নেয়। কেন? কি বলবো, আমি 12 মাস গায়ে চাদর দিয়ে ঘুমোই। ওর মতে এটা নাকি বুড়োমি। আরো শুনবি, ও এখন একটা নতুন অপবাদ দেওয়া শুরু করেছে। আমার নাকি ভয়ঙ্কর নাক ডাকে। বাবা মা কেউ কোনোদিন বললো না, এখন উনি আমায় জানিস টিজ করে কি বলে? স্নোরিং লায়ন। লায়ন বলাটা কি গালাগাল? সিংহ বললে ছেলেরা তো গর্বিতই বোধ করে। পুরুষ সিংহ বেশ তো ওজনদার সম্মানবাচক শব্দ। অয়নের থমথমে মুখ দেখে কথাগুলো বলতে অবশ্য ভরসা হলো না। উল্টে একটা গোমরা ভারী কি ভাব ফোটালাম। ব্যাড, ভেরি ব্যাড। সমৃতাকে বকা দরকার। বকাটকে কিচ্ছু হবে না, ও একটা সেলফিশ জায়েন্ট। না, সেলফিশ বিচ। এই মুখ খারাপ করিস না। অনেক দুঃখে বেরিয়ে যাচ্ছে রে। কি টর্চারটা যে সহ্য করছি। এভরিওয়ান নোজ আমার শোয়ার টাইম 11টা থেকে 11:30। ওই সময় ঘর আমার পুরো অন্ধকার চাই। কিন্তু সমৃতা বেছে বেছে ওই সময়ই বই খাতা খুলে বসবে, অ্যান্ড দ্যাট টু ওই বেডরুমেই। এইটা একটা ব্যাপার হলো? নরম করে বুঝিয়ে বল। টেবিল ল্যাম্প জেলে কাজ করুক। তাই করে, কিন্তু এক কণা আলো থাকলেও আমি চোখ বুঝতে পারি না। দুহাতে নিজের ঝাঁকড়া চুল খামচে ধরল অয়ন। আরও আছে, আরও আছে। সি ডাজন্ট কেয়ার ফর মি। আমি সকালে কি ব্রেকফাস্ট করব, কি পরে অফিস বেরোবো, রাতে কি খাওয়া পছন্দ করি, কোনোটাই বা আমার অপছন্দ। কোনো ব্যাপারেই এতটুকু হেলদোল নেই। সি ইজ অলওয়েজ বিজি উইথ হার ওন ওয়ার্ক। কি গোষ্ঠীর পিণ্ডি থিসিস করছে তাই নিয়েই মশগুল। আমি আজ না খেয়ে অফিস চলে গেছি। সারাদিনে একটা ফোন করে জিজ্ঞেস পর্যন্ত করলো না পেটে আমার কিছু পড়লো কি না। তুই বল, এরকম স্বার্থপর মেয়ের সঙ্গে বাস করা যায়? খ্যাপা দেখি জোর খেপেছে। মনে মনে সমৃতার উপরও রাগ হলো একটু। জানে ছেলেটার মাথায় ক্যারা আছে, একটু মানিয়ে গুছিয়ে চলতে পারে না। দিন 2 পরে ছবিটা 180 ডিগ্রি বদলে গেল। অফিস থেকে ফিরে ঈশিতা বলল, জানো আজ সমৃতার সঙ্গে মোলাকাত হলো। কোথায়? ন্যাশনাল লাইব্রেরির উপর আমার একটা স্টোরি করছি। আই মিন হাউ ইট ইজ বিইং মেনটেন্ড, কীরকম পাঠক আসে, গ্র্যান্ট কিভাবে ইউটিলাইজড হচ্ছে। ওখানেই সমৃতার সঙ্গে কথা হলো। বললে পাগলা কি কি কমপ্লেন করে গেছে? শুনলই না। তারও তো ঝুড়ি ঝুড়ি অভিযোগ, কোনোটাই ফেলে দেওয়ার মতো নয়। যেমন? ও তো বলল অয়নি কোনো রকম অ্যাডজাস্টমেন্ট করতে রাজি নয়। অসম্ভব সেলস সেন্টার্ড, আত্মসুখী, পান থেকে চুন খসলে হল্লা শুরু করে। সমৃতার মশারি টাঙিয়ে শুলে দম বন্ধ হয়ে আসে, কিন্তু বাবু মশারি টাঙাবেনি। 3 তলার ওপর মশা নেই, ম্যাট জ্বলছে, তবুও বাতিক। রান্নায় 1 ফোঁটা মিষ্টি পড়েছে টের পেলেই বাবু খাওয়ার থালা ছুঁড়ে ফেলে দেন। সমৃতার একটু মিষ্টি মিষ্টি তরকারি খাওয়া অভ্যেস। বোঝো বেচারার কি ঝকমারি। কোনো কমেন্ট নয়,
এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খাবে না। অফিস যাওয়ার সময় রুমালটা পর্যন্ত বাবুর হাতের কাছে এগিয়ে দিতে হবে, নইলে চেঁচিয়ে পাড়া মাথায় করবে। সমৃতা বলছিল, ও কি দাসীবাদী? বরের ফরমাস কাটার জন্য বিয়ে করেছে? ঠিক কথা, তবু নিজের অজান্তে অয়নের পক্ষেই চলে গেছি। যাই বলো, এটা কিন্তু সমৃতারও একটু বাড়াবাড়ি। নিজের সংসারে কাজ করবে, বরের দেখভাল করবে, এর মধ্যে দাসীবাদীর কথা আসে কোত্থেকে? আসতো না যদি দুজনেই ঘরে কাজকর্ম শেয়ার করত। সমৃতাকেও তো বাইরে বেরোতে হয়, পেপার রেডি করছে, ডাটা কালেকশন করছে, গাইডের কাছে ছুটছে, তার মধ্যেই তো রান্নাবান্না সবই করে। কিন্তু সমস্ত ঝক্কি ও কেন একাই মাথায় নেবে? এবং তারপরেও বরের মন পাওয়া যায় না। জানো সেদিন কি জন্য না খেয়ে অফিস চলে গিয়েছিল অয়ন? কি জন্যে? গেস করো। হবে সিলি কিছু। সিলি নয়, সিলিয়েস্ট অফ দ্য সিলি। অয়ন ব্রেকফাস্টে পোচ খেতে চেয়েছিল, সমৃতা ওকে অমলেট ভেজে দিয়েছিল তাই। সমৃতাও তেরা হয়ে গেছে, বলেছে রোজ অমলেটই করে দেবে, খেতে হয় খাও, না হলে রাস্তা দেখো। এখন তো আরো বেশি বেশি করে শোয়ার ঘরে বসে পড়াশোনা করছে। ও অত কি সবসময় অয়নের সুবিধাই দেখতে হবে নাকি? বারে, এরকম করলে চলবে? এ তো শুধু লাঠালাঠিই হবে। হলে হবে, সবাই তো আর আমি নই যে মুখ বুঝে মেনে নেবে সব কিছু। এর মধ্যে আবার নিজেকে চোখ ঢোকাচ্ছ কেন? কারণ আমিও একজন সাফারার। কত কিছু স্যাক্রিফাইস করেছি তোমাদের জন্য। জিন্স পরে রাস্তাঘাটে কাজ করতে কত সুবিধে। তোমার মার পছন্দ নয় বলে আমি জিন্স ছেড়ে দিইনি। সারা সপ্তাহ কি খাটুনিটাই যায়, তারপরও একটা রোববার আমার কোনো বিশ্রাম আছে? তোমার মতো বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারতে যেতে পারি? তোমার বাবা চান বলে আমায় বৌমাটি সেজে কিচেনে ঢুকতে হয় না। যত টায়ার্ড হয়েই ফিরি, রাত্রিরে আমায় পরিবেশন করতে হয় না খাবার টেবিলে। আশ্চর্য, এটুকু কাজের জন্য তোমার এত বিরক্তি? এ কথা তো আগে কখনো বলনি। বলিনি, আজ উঠলো বলে বললাম। আমার কিন্তু ধারণা ছিল কাজগুলো তুমি ভালোবেসেই করো। ভালোবেসে করি না পিসফুলি থাকার জন্য করি সে আমিই জানি। না করলে তো বাড়ি শুদ্ধ লোকের মুখ হাঁড়ি হতো, তুমিও বাদ যেতে না। ছেলেদের তো চিনতে বাকি নেই, তারা এসব সময় বাপ মার সুবোধ বালক বনে যায়। আমাকে এর মধ্যে টানছো কেন? কারণ তুমিও একটি ছদ্মবেশী অয়ন। তোমার বন্ধু গলা ফাটায় আর তুমি ঘাপটি মেরে থাকো। ঈশিতার চোখ ট্যাটচা করলো। অফিস থেকে ফিরে যদি কোনোদিন দেখো আমি আগে এসে গেছি, অমনি হুকুম, এক কাপ কফি করে দাও তো। এর উল্টোটাও ঘটেছে কোনোদিন? আমায় কফি খাওয়ার ইচ্ছা হলে তখন তো অর্ডারটা মাকে পাস করে দাও, দাও না? এবার আমার একটু রাগই হয়ে গেল। গোমরা মুখে বললাম, আমি তোমার জন্য কিচ্ছু করি না? নিজেকে একটুও বদলাইনি? কি বদলেছ? তোমার সঙ্গে সময় অ্যাডজাস্ট করতে পারি না বলে সিনেমা থিয়েটারে নেশাটা ডাকে তুলে দিইনি। তোমার পছন্দ নয় বলে কালে ভদ্রে যা একটা দুটো সিগারেট খেতাম, তাও অফ। উফ, মহত্যাগ। আর 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 অনেক চিন্তা করেও আর তেমন কিছু খুঁজে পেলাম না। অস্থির মুখে বললাম, ও অত কি হিসেব থাকে? মাথা খুঁড়েও আর কিছু মনে করতে পারবে না, কারণ আর কিছুই ছাড়নি। ঈশিতা হেসে ফেলে। তবু আমরা বেশ বহাল তবিয়তে তেমন ঝগড়াঝাটি না করেও টিকে আছি। কি করে আছি? ভ্যাবলার মতো তাকালাম। কি করে? কারণ আমাদের মধ্যে কয়েকটা মিলও আছে। যেমন আমরা দুজনে মশারি ছাড়াই ঘুমোতে ভালোবাসি, দুজনেই ঝাল খাই, দুজনেরই অল্প অল্প নাক ডাকে। বলি চোখ টিপল ঈশিতা। এবং আমরা একসঙ্গে শুতে যাই। ছোটখাটো মিলগুলো হচ্ছে না বলেই অয়নার সমৃতার এত সমস্যা। তবে এই নিয়ে মাথা ঘামানোরও কিছু নেই। ঝগড়া ওরা বিয়ের আগেও করতো, এখনো করছে। এভাবেই ওরা টিকে থাকবে বলছো? দেখা যাক। অয়ন সমৃতার বিয়েটা শেষ পর্যন্ত টিকলো না। প্রথম বিবাহবার্ষিকীটা অবশ্য বেশ ঘটা করেই উদযাপন করেছিল দুজনে,
বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ডেকে এলাহি আয়োজন, দেদার খানাপিনা, হল্লাগুল্লা, নাচা গানা। সমৃতার দিব্যি একটা সুখী সুখী মুখে ঘুরে বেড়ালো সারাক্ষণ। অয়নও খুশিতে ডগমগ। দেখে মনে হচ্ছিল একটা ভালো মতন প্যাচাক বুঝি হয়ে গেছে। কোথায় কি, অ্যানিভার্সারির পর বোধহয় 2 সপ্তাহও কাটেনি। হঠাৎ শীতের ভোরে ঝোড়ো কাকের মতো অয়ন এসে হাজির, হাতে প্রকাণ্ড একটা সুটকেস, কাঁধে সেই বিয়ের দিনের ঝোলা ব্যাগ। আমরা দুজনেই জোর চমকেছি। চোখ রগড়াতে রগড়াতে জিজ্ঞেস করলাম, কিরে কি ব্যাপার? ওভার, এভরিথিং ইজ ফিনিশড। ঈশিতা ভুরু কুঁচকে বলল, আবার কি পাকালে তোমরা? পাকাইনি, ছিঁড়ে ফেললাম। আমাদের রিলেশনশিপ আজ থেকে খতম। আমাদের গলা কোরাসে বেজে উঠল। কেন? গুমগুমে স্বরে অয়ন বলল, সমৃতা আমায় তাড়িয়ে দিয়েছে। মানে? মানে আবার কি? বলেছে ভাগো। অবশ্য আমি ওকে আগে গেট আউট বলেছিলাম। আফটার অল ফ্ল্যাটের রেন্টটা তো আমিই দিই। ব্ল্যাঙ্ক ফায়ার হয়ে গেল। সমৃতা বলল, আমি বেরিয়ে গেলে তুমি আমার বাবার দেওয়া খাট, আলমারি, ফ্রিজ, টিভি ব্যবহার করবে, ওটি হচ্ছে না, তুমিই কাটো। ব্যাস, আমিও উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ বেরিয়ে এলাম। একটি দিনও আর ওখানে নয়। দ্য কার্টেন হ্যাজ ড্রপড। বস বস, মাথা ঠান্ডা কর। হঠাৎ কি নিয়ে তোদের ফাটাফাটি হলো? আমি যে ওকে খুন করিনি এ ওর 14 পুরুষের ভাগ্যি। কি অসভ্য মেয়ে জানিস? ঠান্ডায় জম্পিস করে ঘুমোচ্ছি, ওই বজ্জাত মেয়ে কম্বল সরিয়ে আমার ঘুমন্ত নাকে ফস করে ড্রপ দিয়ে দিল। এ তো আমাকে মার্ডারের প্ল্যান। ওই তেতো ন্যাজাল ড্রপ যদি আমার শ্বাসনালীতে ঢুকে যেত, দ্যাট ভেরি মোমেন্ট আই হ্যাড ডিসাইডেড, ওই মেয়ের সঙ্গে আর নয়। অ্যান্ড দিস ইজ ফাইনাল ফাইনাল ফাইনাল। এবার আর নির্দোষ জন্ডিস নয়, কেসটা হেপাটাইটিস বিতে টার্ন নিয়েছে। বসে বসে ফোঁস ফোঁস করছে অয়ন, লাল চোখ ঘুরছে এপাশ ওপাশ, দাঁত কিরমির করছে মাঝে মাঝে, যেন সমৃতাকে সামনে পেলে এক্ষুনি চিবিয়ে খেয়ে নেবে। ঝট করে উঠে দাঁড়ালো। চলি। কোথায় যাবি এখন? হোটেল খুঁজতে। সুটকেসটা রইল, পরে এসে নিয়ে যাব। হোটেলে যাবি কেন? এখানে থেকে যা। হয় না। আমার জন্য তোরা কেন ডিস্টার্ব হবি? তাহলে অন্তত নিজের বাড়িতে যা, গোল পার্কে। আমার কোনো বাড়ি ফাড়ি নেই, মার সঙ্গে তো কাট্টি হয়ে গেছে। আর যাকে আমি ছাড়ি তাকে পুরোই ছেঁটে ফেলি। কথাটা সমৃতাকেও জানিয়ে দিস। প্লিজ অয়ন, বি সেন্সিবল। ঈশিতা অয়নের হাত ধরল। সামান্য কারণে লোক হাসিও না। সামান্য কারণ? কি নোংরা ভাষায় আমায় অপমান করেছে জানো? বাপের দেওয়া জিনিস দেখাচ্ছে। এত বড় স্পর্ধা! কে দিতে বলেছিল ওসব ওর বাপকে? অয়ন সরকারের পয়সা ছিল না? ইস, কেন যে তখন 50-50-তে যায়নি। আমাদের কোনো উপরোধকেই আমল না দিয়ে দুধ তাপিয়ে বেরিয়ে গেল অয়ন। একটুক্ষণ থম মেরে বসে থেকে ঈশিতা বলল, দাঁড়াও, সমৃতাকে ধরি। ঈশিতা উঠে টেলিফোনের বোতাম টিপল। শুরুটুকুই যা করতে পেরেছে, তারপর আর কথা বলার সুযোগই পাচ্ছে না। মাঝে মাঝে চোখের ভাষা বদলে যাচ্ছে, আর টুকরো টুকরো ধ্বনি ফুটছে। ও মা, তাই নাকি? বলিস কি? সর্বনাশ! ফোনটা যখন রাখলো, ঈশিতার মুখে পুঞ্জ পুঞ্জ মেঘ। ভার গলায় বলল, হোপলেস কেস, কিছুই আর করা যাবে না। এ তো জানা কথাই। সমৃতাও তো কম জিদ্দি নয়, ও এক চুল নত হবে না। কেন হবে? জানো অয়ন কি করেছে? 1 ফোঁটা ড্রপ দিয়েছিল বলে সপাটে চড় মেরেছে সমৃতাকে। অবশ্য সমৃতাও ছাড়েনি, জোর খিমচে দিয়েছে। কদিন ধরে নাকি চূড়ান্ত বাদরামি শুরু করে দিয়েছিল অয়ন। রাতে শুতে যাওয়ার আগে মেনের ফিউজটা খুলে নিয়ে পকেটে পুরে রাখত, যাতে সমৃতা লাইট জ্বালিয়ে পড়াশোনা না করতে পারে। বেচারাকে জানুয়ারি মাসের মধ্যে গোটা পেপার তৈরি করে প্রিন্ট করে পুরো রেডি করে ফেলতে হবে। এই সময় ওরকম নন কোঅপারেশন কোনো বউ সহ্য করবে? ও তো দেখলাম অয়নের চেয়ে অনেক বেশি তেতে আছে। বলছিল,
যে চুলোয় খুশি যাক, আমি জীবনে ওর মুখ দর্শন করব না। না করাই ভালো, সুখের চেয়ে স্বস্তি ভালো। সত্যি ওরা দুজন টোটাল মিসম্যাচ। হ্যাঁ, ওই নীলাঞ্জনার সঙ্গে বিয়ে হলে সমৃতা অন্তত বেঁচে যেত। অস্ফুটে বললাম, কে যে বাঁচত বলা কঠিন। কি কি বললে? না কিছু না, কোঁত করে গিলে ফেললাম কথাটা। একদিনে এইটুকু অন্তত বুঝে ফেলেছি, দুনিয়ায় মেয়েরা একটা আলাদা জাত, একটা স্পেসিফিক স্পিসিস। একটা কাককে একটু বেঁধে রাখলে সব কাক যেমন একসঙ্গে কা কা করতে থাকে, মেয়েরাও যেন অনেকটা সেরকম। আর বেশি কথা বললে ঈশিতা এক্ষুনি ঠুকরে দেবে। গলা ঝেড়ে নিয়ে বললাম, আমি বলছি কি, অয়ন এলে ওকে আর এই প্রসঙ্গ নিয়ে ঘাটানোর দরকার নেই। আমার ভারী তাই পড়েছে। তুমি আর তোমার ওই বদমেজাজি বন্ধুটিকে প্রশ্রয় দিও না। দেওয়ার প্রশ্নই আসে না। মিয়া বিবির বক্সিংয়ে রেফারি হয়ে মরি আর কি। ওরা যা প্রাণ চাই করুক। অয়ন সমৃতার প্রাণ যে কি চাইবে মোটামুটি আন্দাজ করে ফেলেছিলাম। প্রায় সেই ছকেই এগুলো দুজনে। অয়ন আর সমৃতার কাছে ফিরল না। দিন কয়েক হোটেলে কাটিয়ে কিছুদিন পেইং গেস্ট হয়ে রইল এক বাড়িতে। মাস 3-4 মধ্যেই ট্রান্সফার নিয়ে চলে গেল হেড অফিস হায়দ্রাবাদ। সমৃতাও ও বাড়ির পাট তুলে দিল, প্রত্যাবর্তন করল পিতৃগৃহে। যথা সময়ে জমা করে দিয়েছে থিসিস। অস্থায়ী চাকরি জুটিয়ে নিয়েছে একটা স্কুলে। সমৃতার বাবা মা, দিদি জামাইবাবু কে না দেখা করেছে অয়নের সঙ্গে। অয়নের মা পর্যন্ত ছুটে এসেছিলেন সমৃতাকে বোঝাতে। দৌত কূটনীতি, সন্ধি প্রস্তাব সবই বিফলে গেল। 2 বক্সারের এক রা, কভি নেহি কভি নেহি। তবে আমাদের সঙ্গে দুজনেরই যোগাযোগ রয়ে গেছে অল্প বিস্তর। সমৃতা মাঝে মাঝে ফোন টোন করে, স্কুলে গল্প শোনায়। পিএইচডি হওয়ার পর একদিন এসে লাড্ডুও খাইয়ে গেল। দেখে মনেই হয় না ওর জীবনে কোনো বিপর্যয় ঘটেছে। প্রাণবন্ত ভাবটা একটু কম বটে, তবে বিষাদের তেমন চিহ্ন নেই। শুধু কোনো কারণে অয়নের প্রসঙ্গ উঠে পড়লে চোয়ালটা কেমন শক্ত হয়ে যায়, কিংবা সামান্য উদাস হয়ে যায় মুখ চোখ। অয়নের তো বোধহয় তাও হয় না। হায়দ্রাবাদের দিব্যি খোশ মেজাজে আছে অয়ন। প্রায় রোজই লম্বা ইমেল পাঠায় আমাদের। হায়দ্রাবাদের পুঙ্খানুপুঙ্খ খবর থাকে সেখানে। হায়দ্রাবাদের রাস্তাঘাট কীরকম, বাড়িঘরের ভাড়ার কী রেট যাচ্ছে এখন, আলু পেঁয়াজ শসা টমেটোর দাম কত, কোন মার্কেটে ভালো মাছ পাওয়া যায়, কবে কি টেম্পারেচার যাচ্ছে, কিছুই বাদ যায় না। আমরা এখন চোখ মুজে বলে দিতে পারি হায়দ্রাবাদের কোন দোকানের বিরিয়ানি সেরা, কোথায় দারুণ চাপ পাওয়া যায়, হায়দ্রাবাদের 20-50 কিলোমিটারের মধ্যে কোন কোন দ্রষ্টব্য স্থান কিভাবে বেড়াতে যেতে হবে, নিজাম প্যালেস, চারমিনার শহরের ঠিক কোথায়, বাঞ্জারা হিলসে বাস করে কোন কোন বিখ্যাত মানুষ। আমরা উত্তর দিই না দিই, অয়নের ইমেল আসবেই। তবে ভুলেও সেখানে সমৃতার নামের আদ্যক্ষরটিও নেই। ভারী আশ্চর্য লাগে। অয়ন সমৃতা কি এভাবেই কাটিয়ে দেবে? ডিভোর্সটাও তো করল না। স্বামী স্ত্রী হয়েও স্বামী স্ত্রী না হয়ে রয়ে যাবে আজীবন। আশ্চর্য হওয়ার আরও কিছু বাকি ছিল আমাদের। কুলু মানালিতে হানিমুন সেরে আসার পর আমাদের আর তেমন বেড়ানো হয়নি কোথাও। তাছাড়া ঈশিতার কাজটাই এখন বেখাপ্পা, ওর ছুটি পাওয়াই দুষ্কর। এবার অনেক লড়ে টড়ে কটা দিন ম্যানেজ করে ফেলল। বিজয়া দশমীর পরের দিন আমরা বেরিয়ে পড়লাম গোপালপুর। বাসনা কোজাগরি পূর্ণিমাটা সমুদ্রের ধারে কাটাবো। গোপালপুরে পৌঁছে একটু অসুস্থই হয়ে পড়ল ঈশিতা। গা গুলোচ্ছে, মাথা ঘুরছে, যত সব ঝঞ্ঝাটিয়া উপসর্গ। তারই মধ্যে বিকেলবেলা হাঁটতে বেরিয়েছিলাম সমুদ্রের পাড় ধরে, এলোমেলো উদ্দেশ্যহীন। হঠাৎই সামনে পৃথিবীর অষ্টম বিস্ময়, অয়ন আর সমৃতা। অয়নের হাত সমৃতার কাঁধে, সমৃতার হাত বের দিয়েছে অয়নের কোমর। গভীর প্রেমে তন্ময় হয়ে হাঁটছে দুজনে। চেপে চেপে চোখ রগড়ালাম, যা দেখছি তা সত্যি তো?
ডাকবো কি ডাকবো না ইতস্তত করছি, তখনই অয়ন দেখতে পেয়ে গেছে আমাদের। সেই বিয়ের দিনের মতো লাজুক লাজুক মুখে এগিয়ে এলো দুটিতে। অয়ন বলল, তোরা এখানে? আমরা তো আসতেই পারি, তোরা কোত্থেকে? ফ্রম আওয়ার ওন প্লেসেস। অয়নের হাসি চওড়া হলো। আমি ফ্রম হায়দ্রাবাদ ও কলকাতা। ঈশিতার চোখ বড় বড়। তোমাদের মিটমাট তাহলে হয়ে গেছে? অয়নের বদলে সমৃতাই উত্তর দিল, কিসের মিটমাট? আমরা তো এখানেও একসঙ্গে থাকছি না। অয়ন ভুরু নাচালো। ইয়েস, সমৃতা আর আমি আলাদা আলাদা হোটেলে আছি। উই মিট অন দ্য বিচ। কখনো কখনো ওর ঘরে যাচ্ছি, 2-4 ঘন্টা কাটাচ্ছি, আবার ঢুকে পড়ছি যে যার গলতায়। অনেক ভেবে দেখলাম এক ছাদের নিচে আমরা বাস করতে পারবো না, আবার কেউ কাউকে পুরোপুরি ছেড়ে থাকতেও পারবো না। তাই এই 50-50 বন্দোবস্ত। মোটামুটি হায়দ্রাবাদ আর কলকাতার মাঝামাঝি মিট করছি আমরা। আগের বার দেখা হয়েছে আরাকু ভ্যালিতে, নেক্সট বার হয়তো মিট করব কোনো জঙ্গলে। ভূতটাকে টাইট রাখার এইটাই বেস্ট উপায়। ভূত? আমি আর ঈশিতা চোখ চাওয়াচাওয়ি করলাম। কোন ভূত? সমৃতা ফিক করে হাসল। যে ভূতটা আমাদের মধ্যে ঝগড়া বাঁধায়। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল দুই মূর্তি, ক্রমশ দৃষ্টিসীমার বাইরে। আমরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। হতভম্ব নয়, হতবাক। সমৃতা আর অয়ন দুজনেই কি বদ্ধ উন্মাদ। সূর্য ডুবছে। শেষ বিকেলে সমুদ্রের নীল এখন প্রায় বর্ণহীন। দূরে একটা মাছ ধরার নৌকো ঢেউয়ের দোলায় উঠছে নামছে, চোখের আড়ালে হয়ে যাচ্ছে কখনো বা, আবার পর মুহূর্তে জানান দিচ্ছে সে আছে, সে আছে। অনেকক্ষণ পর ঈশিতা কথা বলল, বুঝিবা ওই নৌকাটাকে দেখতে দেখতে। ঈশিতার স্বরে মুগ্ধতার ঘোর। সমৃতাদের আইডিয়াটা কিন্তু দারুণ, তাই না? দারুণ নয়, বলো বিটকেল। মোটেই না, খুব ভালো। এই যে আমরা একসঙ্গে আছি, রোজই কিছু না কিছু নিয়ে মনোমালিন্য হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। তোমার মনে হয় না সম্পর্কটা ক্রমশ স্টেল হয়ে যাচ্ছে? আমরাও যদি ওদের মতো দূরে দূরে থাকতে পারতাম, বছরে 1বার কি 2বার দেখা হতো, কখনো জঙ্গলে কিংবা কোনো পাহাড়ে, অথবা কোনো সমুদ্রের পাড়ে। বলেই আমি হেসে উঠলাম। আলগা ঠেললাম ঈশিতাকে, যাও না, তাই থাকো না। আহা, সে উপায় বুঝে রেখেছ? আটকাচ্ছে কিসে? তুমি একটা গবেট, এখনো টের পাওনি? কি? ইস, আমি বলে ভেবে ভেবে মরছি কবে থেকে ছুটি নিতে হবে, কলিগরা কি ভাববে, আবার কতদিন পরে কাজে জয়েন করতে পারবো। ছুটি কেন? আমি প্রেগন্যান্ট। ঈশিতা আমার নাক নেড়ে দিল। বুঝলে ভুম্বল, আমাদের মধ্যিখানে একজন আসছে। ফ্যাল ফ্যাল করে দেখছি ঈশিতাকে। তিত্তির সুখ কাঁপছে ঈশিতার 2 চোখে। ওই কাঁপন ছড়িয়ে গেল আমার বুকে, শিরায় উপশিরায়। বুঝতে পারছিলাম না কোনটা ভালোবাসা, আমাদের এই বন্ধন, না অয়ন সমৃতার ওই দূরে দূরে থাকা, নাকি দুটোই 50-50। গল্প তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে আবার অন্য কোনো গল্প নিয়ে। আজ এই পর্যন্তই, বিদায়।